আমরা যে মুহূর্তে রাজনীতি করতে আসছি, দায়িত্ব পালন করতে আসছি, আমাদের লজ্জা শরমের কাপড় খুলে রেখে এসেছি। আইনমন্ত্রী কিসের বিচার করতেছে? গুলি করে মানে না কেন? সঠিক সিদ্ধান্তের পথে এগিয়ে গিয়ে আমরা ইয়েলো জার্নালিজমের শিকার হই। কালো কোট পরা লয়ের খপ্পরে যদি একবার পড়েন, মাশাআল্লাহ, সহজে মামলা শেষ হবে না। আইনজীবীদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। রামিসার মামলায় এখন নতুন আরেকটা প্রশ্ন এসেছে। যখন রায় হয়েছে, রায় হওয়ার পরে তারা কোনো আপিল করবে কিনা। আসামি পক্ষের সাথে কথা বলা হয়েছে ভিতরে, ওনারা আপিল করতে চান না। তারপরেও আমি পার্সোনালি আইজি প্রিজনকে বলেছি, কনভিন্স দেম অ্যাটলিস্ট তারা তাদের কোনো লয়ার যদি না দিতে পারে, তাদের জেল আপিল করার বিধান আছে। জেলখানা থেকে যদি তারা আপিল করতে চায়, সেই আপিল এবং ডেথ প্রেফারেন্স একসাথে হাইকোর্টে শুনানি করে আমরা যাতে নিশ্চিত করতে পারি। দ্যাট মাস স্টেপস উই হ্যাভ ডান বাই দিস টাইম। কালকে যখন আইজি প্রিজন এবং জেলারকে নির্দেশ দিয়েছেন, জেলার খোঁজ নিয়ে জানা গেল ট্রাইব্যুনালের জাজমেন্টটা তখন পর্যন্ত পৌঁছায়নি আপনার জেলখানায়। হাইকোর্টে নথি চলে এসছে, আজকে আবার জাজমেন্টটা জেলখানায় পৌঁছে দেওয়া হয়েছে। সো ইন ওয়ান হ্যান্ড, এবং গালি খাচ্ছি আমরা। In spite of doing all these things, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন আইনমন্ত্রী কিসের বিচার করতেছে? গুলি করে মানে না কেন? We are receiving all these kinds of bullings every day. বেশি কথা বলছে কেন? ওর পক্ষে স্টেট ডিফেন্স কেন দিতে হবে? We don't mind. বিকজ আমরা যে মুহূর্তে রাজনীতি করতে আসছি, দায়িত্ব পালন করতে আসছি, আমাদের লজ্জা শরমের কাপড় খুলে রেখে এসেছি। বাট আমরা কখনো কখনো পপুলার ডিসিশন, জনপ্রিয় সিদ্ধান্ত আমরা নিতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেক সময় জনপ্রিয় সিদ্ধান্তকে বাইপাস করে সঠিক সিদ্ধান্তের পথে এগিয়ে গিয়ে আমরা ইয়েলো জার্নালিজমের শিকার হই। বাট আমাদের এই জায়গাটা অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হয়। লিগাল রিপ্রেজেন্টেশন ইন ডেথ পেনাল্টি কেসেস ইন বাংলাদেশ, আমি এইটাকে মনে করি আপনারা খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। বিং এ হিউম্যান রাইটস লয়ার, আমি তো বলতে পারি স্যার আপনার যে আমি হিউম্যান রাইটস লয়ার পারতাম, হ্যাঁ পারতাম, বাট হিউম্যান রাইটস অ্যাডভোকেট বলতে পারি। আমি মনে করি এভরি অ্যাকিউজড হ্যাজ এ রাইট টু বি ডিফেন্ডেড, নট অনলি ডেথ পেনাল্টির অ্যাকিউজড। এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা গত মাসে আইনগত সহায়তা অধিদপ্তর সেট আপ করেছি। আর আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় লিগ্যাল এইড কমিটি করেছি। সেখানে জেলা জজের তত্ত্বাবধানে লিগ্যাল এইড কমিটি কার্যক্রম শুরু করবে একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের নেতৃত্বে। সেখানে লিগ্যাল এইড লয়ারদেরকে ইনকর্পোরেট করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও গুলো লিগ্যাল এইড প্রোভাইড করে থাকেন। আমি লিগ্যাল এইড অধিদপ্তরকে বলেছি তাদের সাথে ইন্টারাকশন বাড়াতে, কারণ একই ক্লায়েন্ট দেখা যায় 2-3 জায়গায় যে লিগ্যাল এইড সিক করছেন, এই দ্বৈত নীতি বা ওভারল্যাপিং যাতে না হয়। একটা জেলাতে যদি সমন্বয় করে কাজ করা যায়, তাহলে প্রতিটা মানুষের দোরগোড়ায় আমরা লিগ্যাল এইড পৌঁছে দিতে পারবো। এটা আমাদের অঙ্গীকার। এবং আমাদের এই রেসপন্সে সাড়া দিয়ে ইতিমধ্যেই ব্রাক, আইন ও সালিশ কেন্দ্র, প্লাস সহ বেশ কিছু এনজিও একটি ওয়ার্কশপে আমরা রিসেন্টলি করেছি, গত মাসে মনে হয় অ্যাগ্রি করেছি যে আমরা লিগ্যাল এইড সার্ভিসটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, কাম হোয়াট মে। এবং লিগ্যাল এইড সার্ভিসের মধ্যে আমরা আরেকটা জিনিস ইনকর্পোরেট করেছি, সেটা হলো মিডিয়েশন প্রসেস, প্রি ট্রায়াল মিডিয়েশন। আরেকটা হলো পেন্ডিং কেসে মিডিয়েশন। অনেক মামলা আছে, ধরেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা মামলা,
চুরির মামলা, যৌতুকের মামলা, যৌতুকের জন্য মামলা, যেগুলো কম্পাউন্ডেবল কেসেস, সেইগুলোতে আমরা বলেছি সাক্ষী হচ্ছে না বছরের পর বছর, দুই পক্ষকে ডেকে লিগ্যাল এইড অফিস থেকে একটা মিডিয়েট করে দেওয়া যায় কিনা, সেটা উই আর ট্রাইং, যাতে করে একদিকে মামলার জট কমে এবং হয়রানি কমে। কেউ মামলা যদি করতে যায় তার আগেই কেন মামলাটার কজ অব অ্যাকশন কি এবং সেইখানে কতটুকু আমরা মিনিমাইজ করতে পারি, কম্পেনসেশন আদায় করে দেওয়া যায় কিনা, সেইগুলো দেখে একটা মিডিয়েশনের প্রসেস আমরা চালু করেছি। অ্যাক্সেস টু জাস্টিস টু এভরিওয়ান, সেই জায়গাটা এনশিওর করার জন্য, কারণ আর্টিকেল 31 অফ দি কনস্টিটিউশনে বলছে রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তো যার পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, সে অবিচারের শিকার হচ্ছে, সে লয়ারের পয়সা দিতে যে আমাদের মতো কালো কোট পরা লয়ারের খপ্পরে যদি একবার পড়েন, মাশাআল্লাহ, সহজে মামলা শেষ হবে না। আমাদের দেশে 80,000-এর মতো আইনজীবী আছেন। মুরগির বাচ্চা ফুটা দেখছেন আপনারা? মুরগির বাচ্চা ডিমের মধ্যে থেকে বের হওয়ার পরে চড়ে বেড়ায়। ফার্মের মুরগি না, দেশীয় মুরগি। ফার্মের মুরগির তো কিছু ট্রেনিং দেওয়া হয়। দেশীয় মুরগি ফুটার সাথে সাথে রাস্তায় চড়ে বেড়ায়, খেয়ে বেড়ায়, এর ধানটা, ওর চালটা, ওর কুড়াটা মুড়াটা এগুলো খেয়ে বেড়ায়। আমাদের দেশের 80,000 লয়ারের অবস্থা, ইনক্লুডিং মি, একই। আমাদেরকে যখন একবার বার কাউন্সিলের পাশ করে সনদ দিয়ে দেওয়া হচ্ছে, আমার জীবনে আর কোনো ট্রেনিং দরকার নাই। এই সিস্টেম এখানে নাই। আপনি কাজীর ওখানে যান, কাজীরও একটা ট্রেনিং আছে, যে বিয়ে পড়ায়, একটা ফর্ম ফিল আপ করবে। আপনি সাব রেজিস্ট্রারের ট্রেনিং আছে, আপনার এসি ল্যান্ডের ট্রেনিং আছে, কানুনগোর ট্রেনিং আছে। আইনজীবীদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। দিস ইজ এ বিটার ট্রুথ অফ দ্য বিটার রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। আমরা এই জায়গা থেকে উত্তরণের জন্য একটা পদক্ষেপ নিয়েছি। সেখানে তার সাথে আরেকটি সংযোগ করতে চাচ্ছি, যেটা আমি ব্যারিস্টার সারা হোসেনকে রিকোয়েস্ট করেছিলাম, উনি ভুলে গেছেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমরা কম্পালসারি লিগ্যাল এইড দেওয়ার জন্য বিধান করতে চাচ্ছি। যেমন ধর্মীয় ভাবে চিন্তা করলে দান করা, জাকাত দেওয়া একজন মুসলমানের ফরজ, তাই না? জাকাত দেওয়া, বা একজন মানুষ হিসাবে আরেকজন অসহায় নিপীড়িত মানুষের, দেখছেন আপনার সামনে না খেয়ে থাকছে, তার কিছু খাদ্য সরবরাহ করলেন। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যারা আছেন, ভালো আইনজীবী যারা আছেন, তাদের জন্য আমরা একটা কম্পালসারি বিধান করার চিন্তা করেছি, যে আপনি একটা মামলায় 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা ফিস নিচ্ছেন, ভালো কথা, নিতে থাকেন, কিন্তু আপনি 10টা মামলা এভাবে করবেন, তার মধ্যে কমপক্ষে একটি মামলা 10% আপনি এই সমস্ত অসহায়, গরিব, ভোখা নাঙা মানুষের জন্য ফ্রি করবেন। সেটা আপনার লিগ্যাল প্রফেশনের জাকাত, লিগ্যাল প্রফেশনের দান। এরকম একটি কনসেপ্ট নিয়ে যখন কথা বলেছি, মাই স্টিম কলিগ সারা হোসেন কল্ড মি। আমাকে উনি ধন্যবাদ যখন দিতে গেছেন, আমি শুধু ধন্যবাদ দিলে হবে না, আমাকে একটা ল ড্রাফট করে দেন, আমি দেখি এটা কি করা যায়। আপনি দেখেন আমাদের কত জায়গায় কাজ করা আছে। আমাদের একটা ল আছে, ল অফ ইনহেরিটেন্স। ব্লাস্ট এটা নিয়ে কাজ করবে কিনা জানি না। ল অফ ইনহেরিটেন্সে হিন্দু মেয়েরা পৈতৃক সম্পত্তির ওয়ারিশ হতে পারছেন না, মুসলিম মেয়েরা ওয়ারিশ হচ্ছেন, তার ভাই যতটুকু পাবে সে তার অর্ধেক পাবে। অল ফিমেল কাউন্টারপার্ট গেটস হাফ অফ দ্যাট মেল কাউন্টারপার্ট আন্ডার দ্য মুসলিম ল অফ ইনহেরিটেন্স। ফলে কি হচ্ছে, আমি একজন মুসলিম, আমার 2টা মেয়ে সন্তান আছে, আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হবে আমার ওয়ারিশদের মধ্যে। আমার ভাই, ভাইয়ের ছেলে মেয়েরা আসবে, আমার কন্যারা আসবে, তার ওয়ারিশরা আসবে, একটা মারামারি, লিটিগেশন বাড়বে।
1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ ইউসুফরট রাইট। পিতামাতার ভরণ পোষণের যে অধিকার আমরা করেছি, সেখানে বলা হলো একজন পিতা বা মাতা যদি তার সন্তানকে কোনো সম্পত্তি দান করেন, দান করার সাথে সাথে তো তার রাইটটা এক্সটিংগুইশড হয়ে যায়, আর কোনো ওই প্রপার্টির উপর বাবা মার কোনো রাইট থাকে না। 63 সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যে বাবা মা যদি দানপত্রের মধ্যে এমন শর্ত রাখে যে তার জীবদ্দশায় ওই সম্পত্তি সে ভোগ দখল করে যেতে পারবেন, সে বিক্রি করতে পারবে না কিন্তু ভোগ দখল করে যেতে পারবেন, তাহলে সেই ধরনের কন্ডিশন ইন এ গিফট ডিড, হেবা ডিড ইজ ভ্যালিড। পিএলডিতে রিপোর্টেড ডিসিশন। এই আলোকে আমি বাংলাদেশে 2টা দলিল করে দিয়েছিলাম 2 জনকে, একজন ফর্মার চিফ জাস্টিস মোস্তফা কামাল সাহেবের জন্য, আরেকটা করেছিলাম সৈয়দ ইশতিয়াক আহমেদ, আমার স্টিম সিনিয়রের জন্য। এটা আমরা করে দিয়েছিলাম। এটা আমাদের দেশে বহুল প্রচলিত নাই। এখন যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে এক ধরনের গিফটের কথা বলা আছে, ট্রান্সফার অফ প্রপার্টি ধর্মীয় হেবা যেটা আছে, হেবা বিলে যেটা আছে, হিন্দুদের পার্সোনাল লতে যেটা আছে, যেটা আমাদের ডোমেস্টিক লতে আমাদের গিফটের একটা বিধান আছে, প্রবাবলি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 107। গিফটের ওখানে যদি ওই ইউসুফরট রাইটের প্রোভাইসোটা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন অনেক লিটিগেশনের এখানে সমাধান হবে। সবশেষে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো মৃত্যুদণ্ডের অ্যাবলিশন একটা ক্যাম্পেইন। পৃথিবীতে এখন 113টা দেশ, 113 কান্ট্রিজ as of today have completely abolished the death penalty. বাংলাদেশ এখনো ওই জায়গায় যেতে পারে।